গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আমাদের ইনসার্ট মেনুর টেক্সট বক্স এবং কুইক পার্টস থেকে ফিল্ড এগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ওয়ার্ড আর্ট, অবজেক্ট, ডেট এন্ড টাইম, ইকুয়েশন, সিম্বল, পেজ লেআউট। ওয়ার্ড আর্ট হলো আমাদের লেখার ডিজাইন, যেটা ইতিমধ্যে আমরা শিখেছিলাম এখান থেকে। টেক্সট ইফেক্টেড, আমি যখন টেক্সট ইফেক্টে ক্লিক করি, এরপর যখন কিছু লিখি, এখন আমার লেখাটা একটা স্টাইলে দেখাচ্ছে। ঠিক আমরাও আমাদের ওয়ার্ড আর্ট স্টাইল থেকে আমাদের ওই ধরনের স্টাইল গুলোকে বা স্টাইলে আমরা কাজ করতে পারবো। যেমন দেখেন এখানে দেখাচ্ছে দুটার মধ্যে একটু তফাৎ আছে। সেই তফাৎটা হলো হোমের মধ্যে যে ইফেক্টটা আপনি দেখতে পাচ্ছেন, এটা নর্মাল টেক্সট এর মতো করে। দেখেন আমি কিন্তু চেঞ্জ করছি, কিন্তু চেঞ্জ হচ্ছে। আবার এখান থেকেও যখন আমি চেঞ্জ করব, এখান থেকেও কিন্তু চেঞ্জ হবে। এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, এই চেঞ্জ আর টেক্সট এর মধ্যে চেঞ্জ, দুটার মধ্যে তফাৎ হলো এতটুকুই যে আমাদের দুইটার একটা বক্সের বাইরে থাকবে। ক্লাস আছে, ক্লাস শেষ করে ফোন দিতেছে। বুঝতে পেরেছেন? যেমন আমরা যখন এই ইনসার্ট মেনু থেকে ওয়ার্ড আর্ট স্টাইলে যাই, তখন আমাদের একটা মেনু বের হয়। এর কারণ হলো টেক্সট বক্স অবজেক্ট ক্যাটাগরির যে সকল কাজগুলো রয়েছে, যেমন শেপ, পিকচার ইত্যাদিগুলো, ওই ক্ষেত্রে যেমন আমাদের একটি মেনু আসে, ফরম্যাট মেনু, ঠিক ওয়ার্ডার এর ক্ষেত্রে যখন আমরা কাজ করি তখন সেম এভাবে আসে। এখানের মধ্যে আমরা ওয়ার্ডার স্টাইল চেঞ্জ করতে পারি, শেপ স্টাইল চেঞ্জ করতে পারি, ভিতরের লেখাটা কালার চেঞ্জ করতে পারি, এবং এই যে দেখতে পাচ্ছেন টেক্সট ইফেক্ট, সেটাও আমরা চেঞ্জ করতে পারি। ফলে দেখা গেছে যে আমার লেখাটাকে খুব চমৎকার ভাবে ফুটিয়ে তোলা যায়। টেক্সট বক্সের কাজ হলো এটা, আপনার লেখাটাকে স্বাভাবিক থেকে অস্বাভাবিকে রূপান্তর করা, সাধারণ থেকে অসাধারণে রূপান্তর করা। নর্মাল একটা কাজ, এটাকে একটু গর্জিয়াস করবেন। এই কাজগুলো ওয়ার্ড আর্ট স্টাইল করে থাকে। এখানের ফরম্যাট মেনুর সাথে সবাই কিন্তু কম বেশ পরিচিত, কেননা আমরা একাধিকবার এই ফরম্যাট মেনুর আলোচনা করেছি। একাধিকবার ফরম্যাট মেনুর আলোচনা করেছি আমরা। ইনসার্ট মেনুর ওয়ার্ড আর্টের পরে রয়েছে আমাদের ড্রপ ক্যাপ। এই ড্রপ ক্যাপটা কি? এই ড্রপ ক্যাপ মাধ্যমে আমরা কি কাজ করতে পারবো? যেমন আমরা অনেকে দেখেছি আমাদের বিভিন্ন পত্রিকার, বিভিন্ন ম্যাগাজিনে আমরা আমাদের বিভিন্ন ধরনের কাজগুলো করেছি। যেমন এই প্রথম লেখাটা বা প্রতিটা প্যারার প্রথম বর্ণটি অন্য ফন্ট থেকে একটু ভিন্ন, একটু ডিফারেন্ট। যেমন আল্লামা শরিয়া, এতটুকু লেখাটাকে সিলেক্ট করলাম, ইনসার্ট মেনু থেকে ড্রপ ক্যাপ, এই ড্রপ ক্যাপ
তিনটা পয়েন্ট রয়েছে। নাম্বার 1 নান, নাম্বার 2 ড্রপ ইট, নাম্বার 3 ইন মার্জিন। ইন মার্জিন হলো আপনার এই লেখার বাহিরে, মার্জিনের বাহিরে এই বর্ণটি দেখাবে। আর ড্রপ ইট হলো মার্জিনের ভিতরেই দেখাবে। তো মার্জিনের ভিতরে কিংবা মার্জিনের বাহিরে কয় লাইন পরিমাণ বড় দেখাবে সেটা নির্ভর করে আপনার ভিতরের ড্রপ ক্যাপ সেটিংটা। ড্রপ ক্যাপ অপশনে গিয়ে যদি আপনি 2 লাইন দেন তাহলে 2 লাইন পরিমাণ বড় হবে, 3 লাইন দেন তাহলে 3 লাইন পরিমাণ বড় হবে। বর্তমানে আমার এই বর্ণটি 3 লাইন পরিমাণ বড় দেখাচ্ছে। আমি যদি 2 লাইন পরিমাণ দিই তাহলে 2 তে ক্লিক করলাম, দেন ওকে বাটন প্রেস করলাম। এখন দেখেন এটা ছোট হয়েছে। ঠিক 2 লাইন যত বড় একটি বর্ণ হয়েছে তত বড়। এটা একটা স্টাইল, লেখা সাজানোর একটা স্টাইল হলো আমার ড্রপ ইট এবং ইন মার্জিন, অর্থাৎ ড্রপ ক্যাপ অপশন। 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, আপনি একাধিক লাইনে এটা সেট করতে পারেন। ড্রপ ক্যাপ অপশনে গিয়ে সেই লাইনটা আপনি বাড়িয়ে দিবেন, কমিয়ে দিবেন। 4 লাইন পরিমাণ যত বড় তত বড় করেছে। অবজেক্ট থেকে ড্রপ ইটে ক্লিক করলাম, ফলে দেখা গেছে আমার ভিতরে এই 4 লাইন পরিমাণ দেখাচ্ছে। 2 লাইন পরিমাণ দরকার, তাই 2 লাইন পরিমাণে গিয়ে এখানে 2 বানিয়ে দিল। ওকে। আর যদি উঠিয়ে দিতে চান তাহলে ড্রপ থেকে নান ক্লিক করবেন, স্বাভাবিক হয়ে যাবে। এটা হলো ড্রপের কাজ। নেক্সট আসেন সিগনেচার। প্রয়োজন নেই আমাদের সিগনেচার। এরপর আসেন ডেট এন্ড টাইম, এটা আমাদের লাগবে না। আজকে কয় তারিখ, এখন কয়টা বাজে, এটা যদি আপনি অটোমেটিক ভাবে আনতে চান না লিখে, যেমন আজকে 17/1/2025, টাইম হলো 9টা 28। এই যে আপনি টাইমটি এখানে লিখেছেন, এই কাজটা আপনি অটো ফরম্যাট থেকে নিতে পারেন। ডেট এন্ড টাইম, এখানে অ্যাভেলেবল ফরম্যাট রয়েছে। ফরম্যাট মানে স্টাইল বা পদ্ধতি, কোন পদ্ধতিতে কোন ফরম্যাটে আপনি চান ডেট এন্ড টাইম, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেমন 1/17/2026 একটা ফরম্যাট। ওকে, দেখেন 1/17/2026 চলে আসছে। যদি বলি যে আমার এই ডেট এন্ড টাইমটা এইভাবে নয়, স্যাটারডে জানুয়ারি 17, 2026, ওকে দিবেন, তখন এইভাবে দেখা। এইভাবে যদি আপনি আরো চান তাহলে ওইভাবে একটা একটা ফরম্যাট গুলো আপনি নিতে পারেন। এগুলো সবকিছু ইংরেজির জন্য আসলে, যে ফরম্যাট দরকার, টাইম, মিনিট, সেকেন্ড, সবকিছু আছে। ডেট এন্ড টাইমের পরে রয়েছে আমাদের অবজেক্ট। অবজেক্ট থেকে আমরা গুরুত্বপূর্ণ 2টা কাজ করতে পারবো। কয়টা কাজ বলেন, কয়টা কাজ করতে পারবো? 2টা কাজ। 2টা কাজ। এখানে অবজেক্ট থেকে আমরা গুরুত্বপূর্ণ 2টি কাজ করতে পারবো। একটি কাজ হলো, যেমন আপনার এই যে এখানে ফাইলটার নাম দেখেন, 8 বিভিন্ন আমলের ফজিলত 28, যেমন এই একটা ফাইলের নাম, এটা একটা কি ফাইলের নাম। এই ধরনের ধরেন 28-এর জায়গায় আমার 29 থাকতে পারে, মানে আরেকটা ফাইল থাকতে পারে। তো আমি চাচ্ছি যে আমার ওই ফাইলের লেখাগুলোকে এই ফাইলের মধ্যে কপি করে নিয়ে আসতে। খেয়াল করেন কিন্তু
আমার পুরাতন কোনো একটি ফাইলের লেখাগুলোকে ওপেনকৃত ফাইলের মধ্যে কপি করে নিয়ে আসতে চাই, আপনি হলে আপনি কিভাবে আনতেন, আগে সেটা বলেন। কন্ট্রোলে তো সাধারণত কপি পেস্ট করে আনা হয়। আবার বলেন। কপি পেস্ট করে। ভাইজান, আমরা তো অবশ্যই কপি পেস্ট করব, পদ্ধতিটা বলেন না, একটু বিশ্লেষণ করে বলেন। আমার মতো শর্টকাট বললে তো হবে না, একটু বিশ্লেষণ করে বলতে হবে। জি স্যার, আমরা যতটুকু যে প্রয়োজন ফাইল থেকে কপি করে লেখাগুলো তার কপি মানে করব, পেস্ট করে দিব। যে ফাইল থেকে লেখাগুলো কপি করব, ওই ফাইলে গিয়ে লেখাগুলো কপি করে পরে এই ফাইলে মানে এটা পোস্ট করে দিব। হ্যাঁ, এভাবে লেখাগুলো জানবো আর কি। আপনি একদম হাসা কথা কইছেন, একদম বললো না, হাসা 100%, বুঝছেন নি? জি স্যার, রাইট হয়েছে স্যার। হ্যাঁ, হইছে। ইয়ানের কথা হইলো, আপনি যে ফাইলের লেখা কপি করে আনবেন, এই ফাইল আগে কি করণ লাগবো? সিলেক্ট করতে হবে। ওপেন করতে হবে, ওপেন। ওপেন জি করতে জি হবে। তারপর সিলেক্ট করতে হবে, তারপর কপি করতে হবে, তারপর যেই ফাইলের মধ্যে নিয়ে যাব সেই ফাইলে যেতে হবে, দেন পেস্ট করতে হবে। জি স্যার। তাহলে অনেকগুলো স্টেপ, তাই না? জি অনেকগুলো স্টেপ না? জি অবশ্যই। আচ্ছা, জি। অনেকগুলো স্টেপ, ওই সকল স্টেপ গুলোকে ক্লোজ করে দিবে আপনার এক ফাইল মেনু। যেমন এই জায়গার মধ্যে করিস, আমরা সব লেখাগুলোকে কালার করে দিলাম, সবগুলো লেখা সিলেক্ট করলাম কিবোর্ডের মাধ্যমে। বলেন তো কিভাবে করলাম? কন্ট্রোলে কন্ট্রোলে কন্ট্রোলের মাধ্যমে। এবার আসেন ইনসার্ট মেনুতে গেলাম, অবজেক্টে গেলাম, ফাইল, টেক্সট ফ্রম ফাইল, টেক্সট ফ্রম From ফাইল। ফাইল ফাইল। এবার কোন ফাইলের লেখাটাকে আমি কপি করে আনতে চাই, ওই ফাইলটা আপনি আগে সিলেক্ট করেন। যেমন 5th ক্লাস, এই ফাইলে যে লেখাগুলো আছে ওই লেখাগুলোকে কপি করে নিয়ে আসতে চাই। সিলেক্ট করার পরে ইনসার্টে ক্লিক করব, দেখেন ওই ফাইলের মধ্যে লেখা শুধু এই কয়টাই ছিল, ওই ফাইলের মধ্যে লেখা কি ছিল, এই এই কয়টাই কয়টা। ছিল। তো এখন দেখেন আমি কি ওই ফাইলে গিয়েছি, ওই জি ফাইল না। কপি করেছি, ওই ফাইল না। সিলেক্ট করেছি, ওই ফাইল থেকে কপি করেছি, না। এরপরে পেস্ট করেছি। তাহলে আমার কাজ কত কমে সহজ হয়ে গেল না? জি স্যার। সময় কতটা কমে গেল না? অল্প জি সময়ে কাজটা সম্পন্ন করতে পারলাম। জি অথচ ওই ফাইলের মধ্যে এই লেখাটাও আছে, এখানে জাস্ট কপি পেস্ট হয়েছে। কি হয়েছে? কপি পেস্ট। কপি পেস্ট হয়েছে। আমি আবারও বলছি, দেখেন ইনসার্ট এটা কি থেকে ওই ফাইলে টোটাল ডাটা চলে আসছে স্যার নাকি? ফ্রম ফাইল, এরপর কোন ফাইলের লেখাটাকে আপনি আনতে চান ওই ফাইলটার মধ্যে আপনি ক্লিক করেন, এরপর আপনি ইনসার্টে ক্লিক করেন। ফলে কি হবে, ওই ফাইলের মধ্যে যে লেখাগুলো থাকবে ওই লেখাগুলো চলে আসবে। বুঝতে পারলাম? জি স্যার। খুব সুন্দর একটা কমান্ড হলো এটা। অন্য ফাইলের সকল লেখাগুলোকে কপি করার আর মাধ্যম হলো এটা। আরেকটা কমান্ড আছে যেটার নাম হলো অবজেক্ট। কি নাম? অবজেক্ট। অবজেক্ট। অবজেক্ট হলো, আমরা অনেকেই দেখেছি, আমরা অনেকে বাংলা মাধ্যম বাংলা গাইড গুলো দেখেছি, যেগুলোর অনুচ্ছেদ, পরিচ্ছেদ, অধ্যায়, এই শিরোনামগুলো একটা ডিজাইনের মধ্যে করা হতো বা করা হয়, দেখেছেন?
আপনারা জি গাইড বইগুলোতে দেখেছেন, যারা জেনারেল পড়াশোনা করেছেন তারাও অবশ্যই পেয়েছেন যে সাবজেক্ট গুলোকে একটা ডিজাইন হিসাবে দেখানো হতো এখানে। সাবজেক্ট নাম্বার 1, সাবজেক্ট নাম্বার 2, অথবা ফরম্যাট নাম্বার 1, ফরম্যাট নাম্বার 2, অধ্যায় নাম্বার 1, অধ্যায় নাম্বার 2, অনুচ্ছেদ এত, পরিচ্ছেদ এত, এগুলো একটা ডিজাইন করে করে করা হয়। বিশেষ করে গাইড বইগুলোতে এই ফরম্যাটটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। এটা কি জন্য? বইয়ের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, বইয়ের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। তাহলে ওই ডিজাইনটা এইখানে কিভাবে বসানো হয় জেনে রাখেন। ওই ডিজাইনটা এখানে কিভাবে বসানো হয়? ওই ডিজাইনটা দুই ভাবে বসানো হয়। একটা হলো আমার মতো আপনার মতো সাধারণ মানুষ, সাধারণ প্রোগ্রাম জানি, তাই সাধারণভাবে একটা ডিজাইন করতে আমাদের মন চায়। যেহেতু আমরা গ্রাফিক্স পারি না, ডিজাইন পারি না, তাই ডিজাইন প্রোগ্রাম থেকে একটা ডিজাইন দাঁড় করিয়ে এখানে বসানোর মতো ওই যোগ্যতা বা ওই কাজ বর্তমানে আমি পারি না। তাহলে আমি কিভাবে করব এখানে ডিজাইনটা? আমরা এখানে ডিজাইন গুলো করব আমাদের পিকচার, ক্লিপ আর্ট, শেপ ইত্যাদি গুলোর সমন্বয়ে। এখান থেকে আমরা ঘাটাঘাটি করে একটা ডিজাইন দাঁড় করানোর চেষ্টা করব। এটা হলো বেসিক। অ্যাডভান্সে যদি যান তাহলে আপনি দেখতে পারবেন পাবলিকেশন ওয়ালারা ডিজাইনার দিয়ে এই ছোটখাটো ডিজাইন গুলো করিয়ে নেয়। ফলে দেখা গেছে ডিজাইন মূলত ডিজাইন প্রোগ্রাম গুলোর থেকে করতে হয়। মাইক্রোসফট ওয়ার্ডের প্রোগ্রাম গুলোতে অ্যাডভান্স লেভেলে ডিজাইন করা পসিবল না। ওখান থেকে ডিজাইন করে এই জায়গার মধ্যে সেট করে, এইটা কিভাবে সেট করে সেটাও আমরা এখন জানবো। হ্যালো, ক্লাস আছে, বলেন, বলবে, বলেন। আচ্ছা, তাহলে এখন দেখেন, আমরা যদি বেসিকটা জানতে পারি তাহলে অ্যাডভান্সটা তো আমরা খুব সহজে বুঝতে পারবো, যেহেতু এটা ডিজাইন হাউস থেকে ডিজাইন করে জাস্ট এখানে বসিয়ে দিতে হয়। আমরা এইখানে যদি একটা ডিজাইন করতে চাই, উদাহরণস্বরূপ এটার জন্য আমরা একটা ডিজাইন করতে চাই, আমরা প্রথমে চলে যাব অবজেক্ট, সেখান থেকে অবজেক্ট মেনুতে ক্লিক করব। যখন অবজেক্ট মেনুতে ক্লিক করব তখন আমাদের এখানে প্রোগ্রাম আসবে ক্রিয়েট নিউ, নতুন একটা ফাইল ক্রিয়েট করার জন্য। দেন আমি কোন প্রোগ্রামের মাধ্যমে নতুন একটি ফাইল ওপেন করব? এখানে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, ইমেজ ফটোশপের মাধ্যমে, ইলাস্ট্রেটরের মাধ্যমে, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের মাধ্যমে, অন্যান্য প্রোগ্রামগুলোর মাধ্যমে আপনি ডিজাইন বা অন্য একটা সফটওয়্যারের লিংকের সমন্বয়ে আপনি কাজটা করতে পারবেন। যেহেতু আমি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের মধ্যে মাইক্রোসফট কমান্ড গুলো দিয়ে করতে চাই, এই ক্ষেত্রে আমরা এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটাকে সিলেক্ট করব। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ক্লিক করে ওকে ওকে বাটন প্রেস করলে আমাদের আরেকটি ওয়ার্ড ফাইল ওপেন হয়ে যাবে। ওই ওয়ার্ড ফাইলের সাথে এই ফাইলের সাথে একটা লিংক হবে, লিংক। এখানে যে কাজ করবেন ক্লোজ করে দিলে ওই কাজটা ওই ফাইলের মধ্যে অ্যাটাচ হয়ে যায়। যেমন আমরা একটা ডিজাইন করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে একটা শেপ দিলাম। এখানে ভিতরে যদি আমরা অ্যাড টেক্সট ক্লিক করি তাহলে আমাদের লেখাটাকে মিডল পর্যায়ে দিয়ে দিলাম।
ভিতরে কোনো ডিজাইন যদি ব্যবহার করতে চাই সে ডিজাইনটা আমরা দিয়ে দিলাম। আরো যদি আমরা কিছু করতে চাই সেটা আমরা এখান থেকে করতে পারবো। যা যা করণীয় এক কথায় আমরা করে নেব। এখান থেকে দেখে নিবেন যে কোন ডিজাইনটা আপনার কাছে ভালো লাগে। যে ডিজাইনটা আপনার কাছে ভালো লাগবে আপনি ওই ডিজাইনটা দিয়ে দিবেন। সে ফিল দিয়েছি, আমরা এখানে একটা স্ট্রোক দিই। তারপর আরো যদি কিছু দিতে চাই, আরো যদি কিছু টেক্সট বসাইতে চাই সেটা আমরা বসাইতে পারি। উদাহরণস্বরূপ আমরা একটা ডিজাইন তৈরি করলাম যেটার মধ্যে আমরা নাম্বার দিই, জাস্ট নর্মাল একটা জিনিস, যেহেতু অ্যাডভান্স দেখাতে গেলে আপনাদের অনেকের সমস্যা, এর জন্য জাস্ট বেসিক দুটা বক্স দিয়ে একটা ডিজাইন করলাম। ডিজাইনটা কিভাবে সেট করে সেটা হলো দেখানোর উদ্দেশ্য। আমরা এটাকে বসিয়ে দিলাম, ক্লোজ করে দিলাম, দেখেন এটা আমাদের এখানে চলে আসছে। কিন্তু এটা যে আমাদের এখানে চলে আসছে, এই আসার পেছনে দেখেন যে অনেক ধরনের সমস্যা রয়েছে। এর কারণ হলো আমরা যে সাইজটা করেছি ওই সাইজটা ছিল A4 এর ফুল পেজ, আর এটা হলো A4 এর হাফ পেজ, যার কারণে ফুল পেজের সাইজ দেখাচ্ছে। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখান থেকে ধরে এটাকে আমরা ছোট করে দিতে পারি। আরেকটা পদ্ধতি হলো ডাবল ক্লিক করে এটাকে ওপেন করব। ওপেন করার পরে আমরা এটার মধ্যে যে সাইজ সেই সাইজ অনুযায়ী এটাকে তৈরি করতে পারি। পেপারে গেলাম, A4 এ গেলাম, লেটারে গেলাম, এরপর আসেন হলো ওরিয়েন্টেশন থেকে ল্যান্ডস্কেপ করলাম, দুইটা কলাম বানালাম। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা সাইজটা অনেক বড় হয়েছে। আমরা কি করতে পারি, আমাদের এটাকে ছোট করে দিতে পারি। লেখাগুলোকে আমরা ছোট করে নিলাম, এরপর আমাদের এই বক্সটাকে বসিয়ে দিলাম। এখানে কিন্তু একটা কিছু শেখার বাকি আছে, সেটা আগে আপনাদেরকে জিজ্ঞেস করব, তারপরে গিয়ে আপনাদের থেকে জেনে তারপরে সেটা বলবো। ক্লোজ করে দিলাম। এখন দেখেন মোটামুটি আমাদের অনেকটা মিলে যাচ্ছে, আমাদের অনেকটা কি মিলে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি, দেখেন আমাদের এটা মিলে গেছে, পুরো পেজ দেখাচ্ছে, কিন্তু এখানে ডিজাইন কিন্তু এই পর্যন্ত আসতেছে। তা আমরা এখানে যেটা করতে পারি, আমাদের পেজটাকে হাফ না নিয়ে আমাদের ফুল এই সাইজে পেজ নিতে পারি। এটা হলো এক পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হলো, এটা কিন্তু নর্মাল এই জায়গা থাকে না, এটা কিন্তু বসে যায় জায়গা মতো। এটা জায়গা মতো বোতাম দিলে বসে যায়। কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, সেটা ভিন্ন, কিন্তু বাকিটা মিলে যাবে, ম্যাক্সিমাম সফটওয়্যার গুলো মেনে নেবে। এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিলাম সেন্টার পয়েন্টে। এখন এই জায়গা থেকে একটা জিনিস আপনাদের থেকে জানতে চাই, যে এইখানের আমরা যে এখানে দিয়েছি ডিজাইনটা, ওইটার মতোই কি আমাদের হুবহু এখানে আছে কিনা বলেন। বলেন এখানের মধ্যে কোনো তফাৎ বা বড় ধরনের কোনো ভুল ধরা পড়তেছে কিনা। বাম পাশের নাম্বারিংটা ওখানে আরবি ছিল, এখানে ইংরেজি হয়ে গেছে। বাম পাশের নাম্বারটা আমরা আরবি ওখানে দিয়েছিলাম, আরবি কিন্তু এখানে আরবি না দেখিয়ে কি দেখাচ্ছে,
ইংরেজি দেখাচ্ছে। ইংরেজি দেখাচ্ছে। এটা সমাধান কার কাছে আছে বলে? দেখি কার কার মাথা আছে এখানে। ওইটা এখন থেকে টেক্সটটা সিলেক্ট করতে হবে, বুঝি টেক্সটটা না। ওই ফন্টটা চেঞ্জ করতে হবে সম্ভবত, ফন্ট। আচ্ছা, একজন বলেছেন ফন্ট চেঞ্জ করতে হবে। আচ্ছা, বাকিরা বলেন। ওই জিনিস ল্যাঙ্গুয়েজ বারে অ্যারাবিক করতে হবে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ বারে অ্যারাবিক করতে হবে। গুড, আরেকজন বলেন। উপরে যে ফন্টের আছে সুতনিয়াম, যে এটাকে অ্যারাবিক করতে হবে। একই ব্যক্তি যদি দুইবার কন তাহলে তো হলো না। বাকিরা বলেন। কেউ নাই? আরে, বকতে বকতে বক্তা, না বকতে না বকতে তক্তা। আপনি বলতে বলতে না একটা সময় পারবেন। জি স্যার। বলেন, বাকিরা বলেন। বলে ফেলেন না, বলতে সমস্যা তো নেই, মুখে যা আসে বলে ফেলেন। কেউ বলতে পারবেন না? এখানের মধ্যে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো কম্পিউটার বিভিন্ন ফরম্যাটের মধ্যে মিস করে। কেননা কম্পিউটারটা আসলে ক্যালকুলেটর মেশিন, তাই না? কম্পিউটার আসলে কি জি, ক্যালকুলেটর মেশিন। মেশিন। ইনফরমেশন। এই ক্যালকুলেটর মেশিন যেহেতু ক্যালকুলেশন করে করে কাজ করে, আমি আপনি কালার করতে পারতেছি, কালার হয়ে যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছি যে কালার কালার হয়ে যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছি যে লেখা বোল্ড করা হয়ে গেছে, একটা বক্স তৈরি করা হয়ে গেছে। আসলে কি কাজটা কি এইভাবে হচ্ছে? কাজটা জি না। কাজটা হচ্ছে কিভাবে জানেন? যেমন আপনাকে যদি কোনো কিছু যোগ করার জন্য দেওয়া হয়, যোগফল কত, যিনি আপনাকে যোগ করতে দিয়েছেন তিনি কিন্তু যোগফলটাই আপনার থেকে জানতে চাইবে, তাই না? জি আর যিনি ভাগ করতে দিয়েছেন তিনি ভাগফলটাই জানতে চাবে, যিনি গুণ করতে দিয়েছেন তিনি গুণফলটাই জানতে চাবে, কিভাবে করছেন সেটা জানতে চাবে না, তাই না? জি ঠিক আমরা যে এখানে কাজগুলো করি, আমরা আসলে ফলটাকে ভোগ করি। কি ভোগ করি? ফল ভোগ করি। ফল। কিন্তু এটার যে কাজের পেছনে, এটার এই ফলটার পেছনে যে কত হিসেব নিকেশ গুলো করা হয় এটা কিন্তু আমরা জানি না, এটা আমরা জানি না। যেমন কালার দিতে পারছেন, আপনি এই জায়গার মধ্যে কালার দিবেন, এই কালারটাও একটা ক্যালকুলেশন কোডের মাধ্যমে আসে। একটা ক্যালকুলেশন কোডের মাধ্যমে কি আসে, এর ফলাফলটা আসে, কালারটা। তো ঠিক আমরা যখনই কোনো কাজ করি না কেন, তখন ওই কাজটা, যেমন আমাদের এইখানে যদি সুটুনিয়াম যে ফন্টটা না থাকে, তখন আমাদের লেখাগুলো এরকম ইংরেজি মতো দেখাবে। এই ফন্টটা যদি আমাদের কম্পিউটারে না থাকে তখন কি হবে? আমাদের এই লেখাটা এইভাবে দেখাবে, কারণ ক্যালকুলেশন করে এই ফন্টটা দেখানোর মতো, ঠিক এমন দেখানোর মতো ফলাফল কম্পিউটারের কাছে নাই, যার কারণে কি হচ্ছে, এমন দেখাচ্ছে। এর কারণ কি? তার হিসাব নিকেশের মধ্যে কিছু ঘাটতি আছে। ঘাটতিটা হলো এই ফন্টের যে কোডটা রয়েছে সেই কোডটা কিন্তু কিসের মধ্যে নেই, এই কম্পিউটারের মধ্যে নেই, যার কারণে ক্যালকুলেশন করে কোনো ফল বের করতে পারে নাই বলে ফন্টটা এমন দেখাচ্ছে। ফন্টটা কি এমন এমন দেখা। দেখাচ্ছে। তো ঠিক আমাদের এই জায়গার মধ্যেও এখানে যদিও আমরা ভিতর থেকে সেটিং করেছি ওয়ান, আরবিতে ওয়ান আসছে, বাংলাতেও আসছে, কিন্তু যখন আমরা এটা ক্লোজ করে দিই তখন এই জায়গার মধ্যে আর আরবির এক দেখাইতে পারতেছে না, কারণ তার কাছে এই ফরম্যাটের মধ্যে আরবির ফন্টটা ম্যাচ করে না, ফলাফলটা সে বের করতে পারে না, ফলাফলটা এটি কি করতে পারে না, বের করতে পারে না। পারে না। বের করতে না পারার কারণে এমন হচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে? ভিন্ন একটা পদ্ধতি দিয়ে হলেও ফলাফল বের করতেই হবে। এই জিনিসটা শেখানোর জন্য আপনাদেরকে এত সময় ইয়ে করলাম। ওই যে কি হলো, ময়লা পানিতে ডুবাইলাম, ময়লা পানিতে কি করলাম,
ডুবাইলাম, একটা মাছ আছে, মাছটা বের করার জন্য। মাছটা কিন্তু আমি দেখতেছি উপর থেকে, মাছটা অমুক জায়গায় আছে। আমি কিন্তু মাঝখান দিয়ে কি করলাম, এই যে মাছ, এই যে মাছ। এখন যে উপরে আছে সে 10 মিনিট যাবত বুঝাইতে চেষ্টা করতেছে, সবাই খুঁজতেছে কিন্তু পাইতেছে না, তাই না? কিন্তু যখন ওই লোকটা নিজে ডিরেক্ট দেখায় এই যে মাছটা, তখন সবার ব্রেনে কাজ করে। এই সূক্ষ্ম বিষয়টা কিন্তু অনেকের কাছে কিন্তু অজানা। এই সূক্ষ্ম বিষয়টা অনেকে কিন্তু পারে না, বিশেষ করে পাবলিকেশন সেক্টরের মধ্যে অনেকে পারে না। আসলে এই জায়গায় যারা আরবি বাংলা কাজ করে তারা ছাড়া নর্মালি অন্যান্য অপারেটর যারা আছে বাংলা ইংরেজি কাজ করে, তারা কিন্তু এটার সমাধান খুঁজে বের করতে পারবে না। অথচ খুব সিম্পল একটা বিষয়। আমি ডাবল ক্লিক করলাম, এটা সিলেক্ট করলাম, ইনসার্ট সিম্বল, মোর সিম্বল। আমি এই জায়গা থেকে আমার অ্যারাবিক ফন্টটাকে সিলেক্ট করে নিলাম। এবার নিচের দিকে গেলাম, নিচের দিকে যাওয়ার পর এখান থেকে আমি কি করব, আমার আরবি থেকে নাম্বার বসিয়ে দেব, ইনসার্ট, ওকে। আমি যখন আরবি নাম্বার বসিয়ে দিলাম, এই যে আরবি নাম্বারটা বসিয়ে দিলাম, এবার আমি ক্লোজ করব। ক্লোজ করার দ্বারা এখন দেখেন আমার কিন্তু আরবিটা দেখাচ্ছে। এখন কিন্তু আমার ফলাফলটা কি করতে পারতেছে, দেখাইতে পারতেছে। আমি কি বুঝাইতে পারলাম আপনাদেরকে? জি জি, বুঝতে পারছি। এটা কি আপনাদের ব্রেনে কাজ করেছে যে এটি কেন ইংরেজিতে হয়ে যায়, আর এই এখন কিভাবে ইংরেজিতে না হয়ে আরবিতে আসলো? এই তফাৎটা, ডিভাইডেডটা বুঝতে পেরেছেন তো সবাই? জি স্যার। জি, বুঝতে পারছি। ওকে, এবার আসেন, এই যে অবজেক্ট মেনুর মধ্যে থেকে আমরা একটা ডিজাইন দাঁড় করিয়েছি, আবার এই ডিজাইনটা যদি বারবার এডিশন করতে হয়, কারেকশন করতে হয়, তাহলে আমাদেরকে ডাবল ক্লিক করে ওই ফাইলের মধ্যে গিয়ে যা যা করণীয় করে আবারও আমরা চাইলে পূর্বের জায়গায় ফিরে আসতে পারি। দেখেন, এইভাবে আমরা কি করতে পারবো, বক্স ডিজাইন গুলো দাঁড় করাইতে পারবো, ডিজাইন গুলো তৈরি করতে পারবো। এটা আমাদের একটা ডিজাইন। কিন্তু কিছু ডিজাইন রয়েছে এমন যে ডিজাইন গুলো, ডিজাইনের ইয়ে থেকে প্রোগ্রাম গুলোতে করা হয়। তখন আপনাকে একটা ফাইল দিবে ওই ডিজাইনের পিকচার অথবা পিএনজি। তখন আপনি ওটা কি করবেন, এই পিকচারের মাধ্যমে, কিসের মাধ্যমে, পিকচারের মাধ্যমে এটা অ্যাড করবেন। কোথায়, কিভাবে? এইটার মাধ্যমে। ঠিক অবজেক্টের সেম ওই পদ্ধতিতে অবজেক্টে যাবেন, তারপর মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে যাবেন, সেম ওইটা এই পদ্ধতিতে। শুধুমাত্র আপনি ডিজাইনটা তৈরি করেছেন আর এখান থেকে ইনসার্ট মেনু থেকে পিকচার গিয়ে সেটা আপনাকে বসিয়ে দিতে হবে, এতটুকুই। ইনসার্ট ক্লিক করলাম, এবার এটা আপনাকে ছোট বড় যা করণীয় করতে হবে, করার পর আপনাকে ক্লোজ করতে হবে। ব্যাস, এই পদ্ধতিতে আপনি কি করতে পারবেন, এই পদ্ধতিতে আপনি আপনার ওই ডিজাইন গুলো বসাইতে পারবেন। এটা হলো অবজেক্টের কাজ। এরপর আসেন হলো ইকুয়েশন। ইকুয়েশনের কাজ, ইকুয়েশনের কাজ হলো গণিতের কাজ। কিসের কাজ বলেন? গণিতের গণিতের কাজ। গণিতের কাজ। এখন দেখেন, গণিতের কাজ যে আপনারা করবেন, আমি আপনাদেরকে একটা ব্যাকআপ ফাইল দিচ্ছি। একটা জিনিস মনে রাখেন, ফ্রিতে পাওয়ার দ্বারা জিনিসটাকে অবমূল্যায়ন করেন না। কারণ আমি বুঝি, আমার এই ডাটাগুলো কালেকশন করতে আমার মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। আমি কত মানুষ থেকে কত টাকা দিয়ে জিনিসগুলো কিনেছি একমাত্র আমি বুঝি। এর জন্য ফ্রিতে দিচ্ছে বলেই এটাকে অবমূল্যায়ন করেন। এগুলোকে যত্ন নেওয়ার চেষ্টা করেন, তাহলে একটা সময় কাজে লাগবে আপনাদের।
আমি একটু খুঁজছি, একটু সময় দিবেন, হ্যাঁ। জি স্যার, ঠিক আছে। আল্লাহ আকবার। হুম, কোন ড্রাইভে যে রাখলাম। স্যার ব্যাকআপ থেকে আমরা কি করতে পারবো মূলত? ওটা হলো কোড। ওটার মধ্যে অনেকগুলো কোড রয়েছে, যেগুলোর মাধ্যমে হায়ার গণিত, যেগুলো উচ্চতর গণিতের যে সকল কাজগুলো, ওই সকল কাজগুলো গণিত কোডের মাধ্যমে করতে হয়। আপনারা ওই ব্যাকআপ ফাইলটা রাখলে দেখে দেখে আপনারা ওই গণিতের কাজগুলো করতে পারবেন। ও, আচ্ছা ঠিক আছে। তো আমি এটা আপনাদেরকে করে দিয়ে দিব, এটা খুঁজতে হবে, হ্যাঁ। জি, এটা পরে গ্রুপে দিয়ে দিল। তো এই যে গণিতের এখানে কিছু দেখতে পাচ্ছেন, ইকুয়েশনের গণিত কিছু রয়েছে এখানে, আবার কিছু আমাদের, যেমন আমরা এখান থেকে যে ভগ্নাংশের কাজগুলো করি, এটা কিন্তু একটা ইকুয়েশনের কাজ। আমরা যে ইকুয়েশনের এডিটরের মধ্যে ক্লিক করলে আমাদের এখানের মধ্যে আমরা অনেক ধরনের ইকুয়েশনের কাজগুলো করতে পারতেছি। ইকুয়েশনে অনেক সিম্বল এখানে রয়েছে, অনেক। যারা উচ্চতর গণিতের অভিজ্ঞ, তারা একমাত্র এই কাজগুলো তারা করতে পারবেন, বা তাদের জন্য এটা সহজ। আর যারা মোটামুটি করতে অভ্যস্ত না, তারা করতে করতে কিন্তু এগুলো বুঝে ফেলবেন, এবং খুব সহজে সুন্দরভাবে আপনারা এই যে ইকুয়েশনের যোগ বিয়োগের কাজগুলো করতে পারবেন। এখানে ইকুয়েশনের অনেকগুলো ফরম্যাট থাকে, তো সেই ফরম্যাট অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের গণিতের কাজগুলো করতে পারবো। গণিত, এখানে যেমন ভগ্নাংশের কাজগুলো করেছিলাম আমরা, ঠিক এই কাজগুলো আমরা আমাদের ইকুয়েশন দিয়ে করতে পারবো। এই যে এখানে দেখেন অনেকগুলো ইকুয়েশনের ফরম্যাট রয়েছে, এবং ইকুয়েশন যখন ক্লিক করবেন তখন ইকুয়েশনের ডিজাইনের যে সিম্বল গুলো রয়েছে গণিতের, ওই সিম্বল গুলো আপনি এখান থেকে পারবেন, দেন আপনি এডিট করে করে কাজগুলো করতে পারবেন। এখানে অনেকগুলো ফাংশন রয়েছে, তারপরে আপনার কোড রয়েছে, লিমিট অপারেটর রয়েছে, ম্যাট্রিক্স এর স্যার কাজ রয়েছে, সিম্বল গুলো রয়েছে, অনেক অনেক ফরম্যাট এখানে রয়েছে। এগুলো আসলে আপনাদেরকে ওইভাবে ধরিয়ে দিলে যে বিশেষ ফায়দা হবে এমনটা নয়। এটা শুধুমাত্র যাদের দরকার, হাজারে বা লাখে একজন দুজন অপারেটর থাকে এগুলোর, যাদের ডিমান্ড অনেক, যাদের সময়ও লাগে অনেক, যারা গণিতের উপর মানে পোক থাকে, বা যারা গণিত ভালো বুঝে, এটা আসলে তাদের জন্য বেস্ট একটা কোডিং কাজ, বা আপনার গণিতের কাজ করার জন্য উপযোগী ফরম্যাট।
এরপর ইকুয়েশনের পরে রয়েছে আমাদের সিম্বল। এই সিম্বলের কাজ ইতিমধ্যে কিন্তু আমরা অনেকেই জানি। সিম্বল থেকে অনেক কাজ করা যায়, তাই না? সিম্বল থেকে জি অনেক কাজ করা যায়। এক নাম্বার যে আমরা উর্দু ফন্ট সেটিং করেছি, তারপর হরকত আমরা সেটিং করেছি, তারপরে বিভিন্ন ধরনের যুক্ত বর্ণ, বাংলার ক্ষেত্রে যুক্ত বর্ণ পেয়েছি। মূলত সিম্বলের মূলত কাজ হলো সিম্বল কালেকশন করা। কালেকশন করা নয়, বরং সিম্বলের লাইব্রেরি বলা যায়। বিভিন্ন ধরনের প্রতীকের কি লাইব্রেরি হলো সিম্বল। আপনি সিম্বলে যাবেন, মোর সিম্বল ক্লিক করলে আপনি এখান থেকে ফন্ট আকারে আমরা কি করতে পারি, সিম্বল গুলো বের করতে পারি। আমাদের সিম্বল গুলো আমাদের এক একটি ফন্টের মতো। এখান থেকে আপনারা যে কোনো ফন্ট করতে পারবেন, এবং সবার নিচে গেলে ওই সিম্বলের ফন্ট গুলো পাবেন, যেমন ওয়েটিং, উইন্ডিং, উইন্ডিং 2, উইন্ডিং 3, এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের প্রতীক গুলো, সিম্বল গুলো থাকে। আপনি এখান থেকে কেচি দরকার কেচি নেন, বই দরকার বই নেন, চশমা দরকার চশমা নেন, বাতি দরকার বাতি নেন। একটা কাজ করতে গেলে অনেক ধরনের অনেক কিছুই লাগে। ফরম্যাট লাগে, ফ্রেম লাগে, বিভিন্ন ধরনের প্রতীক লাগে, সিম্বল লাগে। এইগুলো আপনি এখান থেকে পাবেন। ইনসার্টে ক্লিক করলেন, দেখেন চলে আসছে। ছোট দেখা যাচ্ছে, ফন্টের মতো বড় করেন, ফন্টের মতো বড় করতে পারবেন, ফন্টের মতো কালার করতে পারবেন, ফন্টের মতো যা যা করা যায় সবকিছু করতে পারবেন। এটা হলো সিম্বলের কাজ। এটা হলো আমাদের ইনসার্ট মেনুর সর্বশেষ কমান্ড। আসেন হলো আমাদের পেজ লেআউট। পেজ লেআউটের প্রথমে দেখতে পাচ্ছেন যে আমাদের থিমস, এই থিমস এর আমাদের টোটালি কোনো কাজ নেই। আসেন নেক্সট পেজ সেটআপ। পেজ সেটআপের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিছু দেখা যাচ্ছে মার্জিন। আচ্ছা, মার্জিন কাকে বলে কে বলতে পারবেন? মার্জিন কাকে বলে? আমার যার মধ্যে লেখাটা থাকে আর কি, লেখার সীমারেখা। মার্জিন এক কথা সহজে বুঝে নিতে পারি যে আমাদের মূল লেখার চতুর্পাশে যে একটা বাউন্ডারি থাকে সেটাই হলো আমাদের মার্জিন, অর্থাৎ ছেড়ে দেওয়া, বর্ডার, বা আমাদের বাড়ির চতুর্পাশে যে একটা এরিয়া থাকে, সেই এরিয়াটাকে বা বাউন্ডারিটাকে আমরা কি বলি, মার্জিন বলি। মার্জিনের চতুর্পাশ থাকে, টপ বটম লেফট রাইট। মার্জিনে কি থাকে? চতুর্পাশ থাকে, টপ বটম লেফট রাইট। নিচ, ডান বাম উপর নিচ, ডান বাম উপর নিচ। চারটা সাইড থেকে কোন একটা সাইডের কম বেশ করতে পারবেন। ডান পাশে মার্জিন একটু বাড়াই দিতে পারবেন, বাম পাশে মার্জিন একটু কমাই দিতে পারবেন, উপর কিংবা নিচে কমাইতে পারবেন বাড়াইতে পারবেন। এই কাজগুলো আমরা কোত্থেকে করি? মার্জিন থেকে করি। এখানে কিছু অটো ফরম্যাট থাকে, আর কাস্টম মার্জিনে যদি যান ভিতরে গিয়ে আপনি ভিতর থেকে সেটিং গুলো পাবেন, টপ বটম লেফট রাইট। চতুর্পাশে 1 ইঞ্চি পরিমাণ দেওয়া আছে, চাইলে আপনি হাফ ইঞ্চি দিতে পারবেন। হাফ করতে হলে 0.5 দিলে হাফ হয়ে যায়, 0.5 দেন 0.5 দিলাম। এবার আমরা ওকে বাটন প্রেস করলাম, দেখেন চতুর্পাশে হাফ ইঞ্চি পরিমাণ গ্যাপ। এভাবে কমাইতে পারবো বাড়াইতে পারবো। আবার আসেন, পেজটা বর্তমানে 48 রয়েছে। 48 মানে হলো খাড়াখাড়ি, আর ল্যান্ডস্কেপ মানে হলো আড়াআড়ি। আপনি ওরিয়েন্টেশন থেকে যদি 48 ক্লিক করেন পেজ হবে খাড়াখাড়ি, ওরিয়েন্টেশন থেকে যদি ল্যান্ডস্কেপ ক্লিক করেন তাহলে হবে পাশাপাশি। এটা হলো ওরিয়েন্টেশনের কাজ। আর সাইটে যদি আপনি যান তাহলে এখান থেকে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল বা আমাদের দেশে অফিস আদালত থেকে শুরু করে সকল প্রতিষ্ঠানের যে সাইজটা সবচেয়ে বেশি ব্যবহার হয় ওই সাইজ গুলো আমরা এখানে পাবো। লেটার, ট্যাবলয়েড, লিগ্যাল, স্টেটমেন্ট, এক্সিকিউটিভ, A3, A4, A5, B4, B5, নানান ধরনের ফরম্যাট এখানে রয়েছে। এখান থেকে সবগুলো সাইজ যে আপনাকে মুখস্থ করতে হবে বিষয়টা কিন্তু এমন নয়।
বরং আপনি এখান থেকে যে সাইজগুলো সবচেয়ে বেশি বা বাংলাদেশে ব্যবহার হয় ওই সাইজগুলো আপনি মুখস্থ করবেন। তার মধ্যে থেকে লেটার, লিগেল, A3, A4 এই 4টা সাইজ ম্যাক্সিমাম ব্যবহার হয়। আপনি এখান থেকে সাইজগুলো এভাবে পরিবর্তন করতে পারবেন। আর যদি আপনার একটা পেজকে 2টা কলামে বিভক্ত করতে চান তাহলে কলামসে যাবেন, 1 কলাম, 2 কলাম, 3 কলাম, লেফট কলাম, রাইট কলাম, অনেকগুলো কলামের ফরম্যাট রয়েছে। কলাম 1 1 কলাম দেখাচ্ছে, কলাম 2 2 কলাম দেখাচ্ছে, কলাম 3 3 কলাম দেখাচ্ছে, কলাম লেফট প্রথম কলাম ছোট, পরবর্তী কলাম বড় দেখাচ্ছে, কলাম রাইট প্রথম কলামটি বড়, পরবর্তী কলামটা ছোট দেখাচ্ছে। তো এইভাবে আপনি কি করতে পারবেন? কলাম করতে পারবেন, কলাম চেঞ্জ করতে পারবেন। 1 কলাম দেন, ওরিয়েন্টেশন থেকে 48 দেন, সাইজ থেকে লেটার দেন। খুব চমৎকার ভাবে আপনি ক্লিক করে করে বারবার চেঞ্জ করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু। আমি চেয়েছিলাম যে আর একটু ক্লাসটা দীর্ঘায়ু করব, আমার একটু খারাপ লাগতেছে।